তখন জিনটা বলল, আমাদের এক মন মিষ্টি খাওয়াতে হবে, তাহলে আমরা কিছু করব না, ওই ছেলের কোনো ক্ষতি করব না। এত মিষ্টি তো দেওয়া সম্ভব না। তাই কবিরাজ জিনটাকে বললেন, আমরা এত মিষ্টি কি করে কিনবো, টাকারও তো একটা ব্যাপার আছে তাই না, আপনি একটু কমিয়ে বলেন। তারপর আবার অনেক অনুরোধ করায় জিনটা বলল, ঠিক আছে 10 কেজি দিলেই হবে। জিনের কথা কবিরাজ বললেন, না এটা পারবো না। এভাবে আস্তে আস্তে 10 কেজি থেকে 5 কেজি, তারপর শেষমেশ 2 কেজি দিতে পারবে বলে রাজি হয়েছে। এরপর তখনই 2 কেজি মিষ্টি এনে 1 কেজি মানুষকে খাওয়ানো হলো আর 1 কেজি জিনটাকে খাওয়ানো হলো। জিনগুলো তাদের ছেলের পেছন থেকে ছাড়লো, কিন্তু আন্টির কাছ থেকে তারা যাবে না। কবিরাজ এই বিষয়ে কিছু করতে পারলো না জিনটার সাথে। এই কবিরাজকে দিয়ে কিছু না হওয়ায় আন্টিকে নিয়ে সেই কবিরাজের কাছে গেলেন সর্বপ্রথম, যাকে দেখিয়েছিলেন। ওনার কাছে যাবার পর সেই কবিরাজ সূরা পড়ে ফু দিতে লাগলেন। তখন আন্টির ভেতরে থাকা জিনটা বলল, কবিরাজ তুই এখনো তো চিনতে পারলি না আমি কে। তুই জানিস আমি হলাম যক্কি, আমার 7 ভাই তার শরীরে ভর করেছি। যক্কি জিনের কথা শুনে কবিরাজ আন্টির জামাই ও মামাকে বললেন, সালাম, আমি এই কাজ করতে পারবো না, এসব ছাড়তে পারবো না। আগে যদি জানতাম এখানে যক্কি ধরেছে তাহলে কখনো এই কাজ আমি করার সাহস করতাম না। কবিরাজের কথায় আন্টির জামাই বললেন, আপনি হঠাৎ ভয় পেলেন কেন, এই যক্কিরা কি এমন, ওরা কি আলাদা জাত? আন্টি জামাইয়ের কথায় কবিরাজ বললেন, ওদের মধ্যে খারাপ ভালো দুটোই আছে, কিন্তু তারা অনেক শক্তিশালী, তাদের সাথে পেরে উঠবো না আমি। কবিরাজের এই কথা শুনে তারা হতাশ হয়ে বাড়ি ফিরে আসলেন আন্টিকে নিয়ে। আর উপায় না পেয়ে অন্য একজন কবিরাজকে দিয়ে বাড়ি বন্ধ করা হলো তাবিজ দিয়ে। কিন্তু বাড়ি বন্ধ করে কোনো কাজ হয়নি, সেই জিনগুলো ঠিকই আসতো। আন্টি সপ্তাহ 1-2 দিন সুস্থ স্বাভাবিক থাকলেও বাকি কদিন অসুস্থ থাকতেন। সেই যক্কি জিনগুলো আন্টির শরীরে ভর করলো। আন্টি কাঁচা মাছ চিবিয়ে ফেলতেন এবং সেটা খেয়েও ফেলতেন। শুধু কি তাই, আন্টির শরীরে সেই জিনগুলো থাকা অবস্থায় উনি 1 হাঁড়ি ভাত দিলেও সেটা খেয়ে বলতেন, আমার খিদে মেটেনি, আরো খাবো। আন্টির কথায় ওনাকে সন্তুষ্ট করে খাওয়ানো হতো। এদিকে আন্টির শরীরে যখন সেই জিনেরা থাকতো না, তখন আন্টিকে এইসব বিষয় জিজ্ঞাসা করলে আন্টি কিছুই বলতে পারতেন না, ওনার সেটা মনে থাকতো না। এইভাবে কিছুদিন চলার পর একদিন ভোরবেলা আমার ছোট মামার বউ প্রেগনেন্ট ছিলেন। সকাল 6টায় মামি বের হয়েছেন ওয়াশরুমে যাওয়ার জন্য। যেহেতু আমরা তখন সবাই জয়েন্ট ফ্যামিলি ছিলাম, ওয়াশরুমটা বাইরে ছিল। ছোট মামি বের হওয়ার পর একটু দূরে একটা বেড়াল দেখতে পান, মিয়াও মিয়াও করে ডাকছিল। উনি ওয়াশরুম থেকে এসে রুমে গিয়ে শুয়ে পড়বেন, ঠিক সেই মুহূর্তে কেউ তার হাত ধরে টানছেন। সেটা মামি অনুভব করলেন। এমন অনুভব হওয়ায় মামি চোখ খুলতে দেখেন কুচকুচে কালোর করে একটা লোক, অনেক লম্বা, দেখতে প্রায় ঘরের সমান হবে, এত উঁচু লম্বা অবয়বটা হাত ধরে টানছেন। এটা দেখে মামি চিৎকার করে উঠলেন। মামির চিৎকারে মামাও সজাগ হয়ে গেলেন। মামা যেয়ে গিয়ে মামাও সেই জিনটাকে দেখে দুজনেই চিৎকার করতে লাগলেন। এদিকে কিন্তু সেই লম্বা ভয়ঙ্কর অবয়বটা মামির হাত ধরে টানছেন। এদিকে মামা তার মামির আরেক হাত ধরে টানছেন, কিন্তু ছাড়াতে পারছেন না। তাদের চিৎকার শুনে সবাই প্রথমে বাইরে খুঁজতে শুরু করলেন, কিন্তু আওয়াজটা ঘর থেকে আসছে। তাই সবাই তাদের রুমে গিয়ে দেখেন মামা মামি একজন আরেকজনের হাত ধরে টানছেন, অন্য কিছু দেখতে পাননি। সবাই দেখছেন মামার মামিকে, সবাই সেই লম্বা অবয়বটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু মামা মামি দুজন ঠিকই দেখতেছেন সেই উঁচু লম্বা অবয়বটাকে। ওইদিকে আমার আন্টি, যাকে জিনে ধরা, তিনি সারা রাতই জিকির পড়ছিলেন, ঘুমাননি। আন্টি ঠিকই চোখ বন্ধ করে দেখেছেন এসব মামা মামির সাথে ঘটেছে। সেই দুষ্ট অবয়বটা মানে জিনটা যে ঘরে ঢুকেছে হাত ধরে টানছে, এসব দেখে উনি হাসছিল। বিষয়টা ভাবছেন আমার আন্টি, যাকে এই যক্কি জিনে ধরেছে, উনি অন্য রুমে, আর এদিকে মামা মামি আরেক রুমে। আমার আন্টি ওই রুমে থেকে বুঝতে পারছেন মামা মামিকে ওই জিনটা যে হাত ধরে টানছে, ব্যাপারটা কিন্তু বড় অদ্ভুত। মামা মামির হাত ধরে যে জিনটা টানছে সে হলো 7 জিন, যক্কি জিনদের মধ্যে তাদের মধ্যেও ছোট, আর এই ছোটই সব থেকে দুষ্ট 7 জিনদের মধ্যে। ছোট মামার এমন টানাটানি দেখে কেউ বুঝতে পারছেন না তাদের দুজনের কি হয়েছে। এদিকে আন্টির কিছুটা হুশ আসতেই তিনি মামা মামির রুমে গেলেন। আন্টি মামা মামির রুমে গিয়ে সেই জিনটাকে বলেছেন সরে যায় এখান থেকে। কেউ সেই জিনটাকে না দেখলেও আন্টি ঠিকই দেখতে পান। আন্টির কথা জিনটা বলল, তুই সর এখান থেকে, আমি তাকে নিয়ে যেতে এসেছি এবং তাকে আমি নিয়ে যাব। তখন আন্টি বললেন, তুই চিনিস না আমি কে, তারপর তুই আসছিস। এই বলে আন্টি জিনটা থেকে মামির হাতটা ছাড়ালেন। মামির হাত ছাড়াতেই সেই জিনটা রেগে গিয়ে পাশে একটা চেয়ার রাখা ছিল, সেটাতে একটা বাড়ি মারছিল আন্টির পায়ে। আন্টিকে আঘাত করে জিনটা বলল, যা তোর জন্য উনি আজকে বেঁচে গেল। কথাটা বলে সেখান থেকে বাতাসে মিলে গেল সেই জিনটা। জিনটা চলে যাওয়ার পর সে মামির যে হাত ধরে টানছিল সেই হাতে প্রচন্ড ব্যথা পাইছেন মামি। এদিকে আন্টি নিজে হাত নিচে ফু দিচ্ছেন আর বলছেন, আমার পায়ে ফু দিতে হবে। আন্টির এমন কর্মকাণ্ড দেখে সবাই বলতেছে, তোমার পায়ে কি হয়েছে? কারণ সেখানে থাকা সবাই কিন্তু ওই জিনটাকে দেখেনি। আন্টির পায়ে যে আঘাত করেছে সেটাও দেখেনি। তাই তার আন্টিকে জিজ্ঞাসা করছে, তোমার পায়ে কি হয়েছে? সবার কথায় আন্টি তখন বলছেন, ওই জিনটা রেগে পায়ে চেয়ার দিয়ে বাড়ি দিয়েছে। এই বলে উনি সবাইকে পায়ের আঘাতের চিহ্ন দেখালেন। এই ঘটনার পর সেই রাতে কেউ আর নিজেদের রুম থেকে বের হওয়ার সাহস করেনি ভয়ে। সবাই আমাদের রুমে থেকেছেন, যে ঘরটা হুজুরকে দিয়ে বন্ধ করানো ছিল। এই ঘটনার পর মামা মামি তাদের রুমে থাকার সাহস পান না, সেজন্য আমাদের রুমেই থাকতেন।
তো তাদের রুমটা খালি পড়ে থাকায় আন্টি ঠিক করলেন তিনি থাকবেন সাথে আমার আরেক আন্টি রাখছেন। এটা তার কিছুদিন পরে ঘটনা। তো দুজন গল্প করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়েন। মাঝরাতে কেন জানি আন্টির মনে হচ্ছিল না নিচে কিছু নেই। এটা অনুভব করতেই তিনি চোখ খুলে দেখেন খাট থেকে অনেকটা উপরে শূন্যে ভেসে আছেন, আর তার দুই পাশে দাঁড়িয়ে আছেন দুইটা অবয়ব, মানে জিন একজন নারী অবয়ব। তার চুলগুলো ছিল অনেক লম্বা, আর একজন পুরুষ অবয়ব কালো কুচকুচে দেখতে। এটাই সেই জিন যে মামির হাত ধরে টানছিল। আন্টি ভয় পাননি এটাও, কারণ তার নিজের সাথেই সে জিন থাকে। এমন অবস্থায় আন্টি বললেন, আমাকে উপরে কেন তুলেছেন, নিচে নামান। তারা বলেছে নামাবে না, তার জন্য সেদিন সে বেঁচে গেছে, এখন তুই তাদেরকে সরিয়ে নিজে থাকা শুরু করেছিস। ওর কত বড় সাহস, আমার আসনে আমার থাকার জায়গায় এসে ঘুমায়। আমরা এখানে থাকতাম, মেরেই ফেলতাম, সেদিন ভাগ্য ভালো তুই এসে আটকে দিয়েছিস। আন্টি বললেন, তাহলে এই ব্যাপার তোদের আসন ছিল, তার জন্য বুঝে এত কর্মকাণ্ড ঘটাইছোস। নিচে নামা বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। কিন্তু তারা নাছর বান্দা, নামাবে না তো নামাবেই না। তো ঠিক আছে, এই বলে পা দিয়ে পুরুষ অবয়বটার বুকে এক লাথি মারতে তারা ফেলে দিয়েছে আন্টিকে উপর থেকে। আন্টি নিচে পড়ার শব্দ ভয় বিছানায় পাশে আরেক আন্টি ঘুমিয়ে থাকায় সে সজাগ হয়ে যায়, আর আন্টিকে বিছানা থেকে বসে থাকতে দেখে বললেন, এই সাফিয়া, কি হয়েছে তোর, সব বসে আছিস কেন এভাবে, আর কিসের শব্দ শুনলাম? আন্টি বলছেন, কিছু হয়নি, তুমি ঘুমাও। কথাটা এড়িয়ে গেছেন কারণ তার বোন এসব ঘটনা শুনলে ভয় পেয়ে যাবেন। তারপর তারা ঘুমিয়ে যান। সকালবেলা সবাইকে সবকিছু খুলে বলেছেন। সব কথা শুনে সবার মুখে ভয়ের ছাপ। এইটা ভেবে আমাদের পরিবারে কি নেমে আসলো, ভয় ভয় দিন কাটাতে হচ্ছে সবাইকে। এভাবে সামনের কয়েকটা দিন ভালোই কাটছিল, অস্বাভাবিক কিছু ঘটেনি কারোর সাথে। কিছুদিন পর আন্টি সিলেটে যায় কুবিরাজি করতে। আপনারা হয়তো ভাবছেন আন্টি তো 7 জন জিন ধরেছে, উনি কুবিরাজি শিখল কিভাবে? আসলে আন্টিকে যে 7 জন জিন ধরেছিল সেই জিনের আন্টিকে কুবিরাজি শিখিয়েছে। আন্টি সিলেটে যাওয়ার পর উনি তো বেশ কিছুদিন সিলেটে ছিলেন। এদিকে বাড়িতে এক রাতে আমার ভাই, ছোট মামা